বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনলাইন ক্লাসে সকালে যুক্ত হতে পেরে। তো আজকে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর আলোর প্রতিফলন অংশের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা গতদিন যা পড়েছি সেটার উপর একটু ধারণা তোমাদের দিচ্ছি আর কি। তারপর আমরা নতুন পড়া ইনশাল্লাহ শুরু করব। গতদিন আমরা পড়েছিলাম যে অবতল দর্পণের এবং উত্তল দর্পণের ওপর কিছু বেসিক ধারণা, বিশেষ করে অবতল দর্পণ সংক্রান্ত বেশ কিছু সংজ্ঞা। তো সেখানে মূল আলোচনাটা এরকম ছিল যে অবতল দর্পণে আমাদের মূল যে বিষয়টি আছে সেটি হলো এরকম যে অবতল দর্পণটা তৈরি করার সময় আমাদেরকে কিছু পলিসি নেওয়া হয়। একটা ফাঁপা গোলক, সেই গোলকের ভেতরে পাড়া লাগানো, বাহিরে পাড়া লাগানো হয়। এই যে বাহির দিয়ে পাড়া লাগাই দিয়ে আমরা ভেতরের এই অংশটা রাখা হয়, যেখানে ভেতরের অংশটা নিচু হয়। এটাই আবার উত্তল দর্পণ করার সময় করা হয় কি, ভিতর দিয়ে পাড়া লাগানো হয়। কোনো ব্যক্তি যদি তার মুখ দেখে তাহলে তার সামনের অংশটা উঁচু হবে, এই জন্য এটা উত্তল নাম দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু সংজ্ঞামূলক অংশ ছিল, সে সংজ্ঞামূলক অংশ নিয়ে আমি একটু খালি জাস্ট পর্যালোচনা করে দিচ্ছি। সেটি হলো, ফার্স্ট ছিল হলো মেরু অংশ। মেরু মানে দর্পণের ঠিক মধ্যবিন্দু। এই যে আমরা যে দর্পণটা দেখাচ্ছি, এই দর্পণের ঠিক মধ্যবিন্দুর নাম হলো মেরুবিন্দু। তারপরে ছিল বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র মানে এই যে দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। তারপরে আরেকটা সংজ্ঞা ছিল তোমাদের বক্রতার ব্যাসার্ধ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। আমরা যদি এই আঙ্গিকে দেখি তাহলে এখানে বক্রতার ব্যাসার্ধ হবে এইটুকু, এই যে সি থেকে শুরু করে পি পর্যন্ত, কারণ বৃত্তের ব্যাসার্ধ তো ওইটুকুই হয়। এবং এটাকে আমরা এরকমও বলতে পারি যে বক্রতার কেন্দ্র সি থেকে তোমার মেরুবিন্দু পি পর্যন্ত দূরত্ব। তোমরা কি আমার এই কথাগুলো যে আমি রিপিট বলতেছি সেটা থেকে বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত দূরত্ব, অথবা এই গোলকের মানে ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এভাবে আমরা সংজ্ঞাটি দিতে পারি। তারপরের সংজ্ঞাটি আমরা পরের পেজে গিয়ে দেখি, সেখানে প্রয়োজনীয় তথ্য সহ আমাদের এটা দেখতে হবে। এটা হলো প্রধান অক্ষ। তো প্রধান অক্ষটা কি? প্রধান অক্ষের পরিচয়টা আমি দিয়েছিলাম এরকম যে এই যে বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু, এই দুটাকে যোগ করলে যে রেখাটা হয়, এই দুটাকে যোগ করি আমি, যোগ করলে দেখো এখানে সিপি রেখা হচ্ছে। এই সিপি রেখাটাই হলো এখানকার ক্ষেত্রে তোমার এই বক্রতার প্রধান অক্ষ হবে, এই যে প্রধান অক্ষ। এবং দেখো এখানে লেখাও আছে কিন্তু মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী রেখা, যেখানে এই যে পিসি রেখাকে বলা হয়েছে হলো এই বক্রতার প্রধান অক্ষ, এই যে পিসি রেখা। তো এটা সবাই আশা করি বুঝতে পারছো। এখন আমি হ্যাঁ তারপরে, স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এরপরে দেখাচ্ছি হলো গৌণ অক্ষটা কি ছিল। গৌণ অক্ষ ছিল এরকম যে এই যে প্রধান অক্ষ ছাড়া আর বাকি যতগুলো অক্ষ আঁকানো হয়েছে, কি কি অক্ষ আঁকানো হয়েছে, যেমন এই যে এটা একটা অক্ষ আঁকানো হয়েছে, এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটা একটা অক্ষ আঁকানো হয়েছে, এটা। তারপরে আমি ইচ্ছা করলে আরো অক্ষ আঁকাতে পারি। আমি অন্য একটু কালার দিয়ে দেখাই যে এটি আরো কি কি অক্ষ। আমি ইচ্ছা করলে এম বিন্দু থেকে এটাও অক্ষ আঁকাতে পারি, কিন্তু প্রত্যেকটি অক্ষ কিন্তু তোমার সি বিন্দুতে যেতে হবে। সি বিন্দু ছাড়া কিন্তু অক্ষ হবে না, অর্থাৎ সি বিন্দুর মধ্য দিয়ে আমরা যে কোনো ব্যাস অঙ্কন করব, এই ব্যাসটাই হলো তার জন্য গৌণ অক্ষ। এবং এখানে সংজ্ঞায় তোমরা দেখো লেখা আছে, মেরুবিন্দু ব্যতীত প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যে কোনো বিন্দু আর এই বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখা, সেটি গৌণ অক্ষ। আশা করি গৌণ অক্ষ আর প্রধান অক্ষের মূল পার্থক্য হলো যে প্রধান, এই যে তোমার মেরুবিন্দু এবং
এই তোমার হলো কি বক্রতার কেন্দ্র দিয়ে গমন করলে সেটি হবে হলো প্রধান অক্ষ। মেরুবিন্দু আর কি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গেলে। আর যদি মেরুবিন্দু ছাড়া যদি যায়, মেরুবিন্দু মনে করো এখানে পি, পি বিন্দু ছাড়া হয়তো এম বিন্দুতে গেল, এম বিন্দু আর সি বিন্দুর মধ্য দিয়ে গেল, তাহলে এটি হবে হলো তোমার গৌণ অক্ষ। আবার পি বিন্দু এবং সি বিন্দুর মধ্য দিয়ে গেল, সেটি হবে গৌণ অক্ষ। আবার তোমার এম ড্যাশ বিন্দু এবং সি বিন্দুর মধ্য দিয়ে গেছে, সেটি হবে গৌণ অক্ষ। তাহলে গৌণ অক্ষ কিন্তু অনেকগুলো আঁকানো যায়, কিন্তু প্রধান অক্ষ কিন্তু মাত্র একটাই হবে, কারণ এটা মেরুবিন্দু আর হলো তোমার কি বক্রতার কেন্দ্র দিয়ে যেতে হবে। আমি একটু আলাদা করে দেখাচ্ছি, এই যে লাল কালার যেটা দিলাম সেটাই হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষ একটাই হবে। তোমরা আশা করি গৌণ অক্ষ আর প্রধান অক্ষ বিষয়টা সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সংজ্ঞা যদি মনে নাও থাকে, আমি বারবার তোমাদের এই কথাটি বলছি যে সংজ্ঞা মনে না থাকলে তোমরা এরকম ছবি আঁকে ওটা লিখে দিবে নিচে, তখন আমরা কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবো যে প্রধান অক্ষ কোনটা এবং গৌণ অক্ষ কোনটা। কাজেই আমাদের সবসময় মানে সংজ্ঞা হয়তো মনে নাও থাকতে পারে, বাট ছবিটা যেন মনে থাকে। এরপরে দেওয়া আছে প্রধান ফোকাস। প্রধান ফোকাসের চিত্রটা নিচে দেওয়া আছে, একটু তোমরা সবাই দেখো, চিত্র দেখে দেখে পড়বা, তাহলে পড়া সহজে মনে থাকবে। প্রধান ফোকাসের সংজ্ঞায় কি ছিল? এখানে ছিল হলো যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসলো, এই দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসবে, তারপরে এটি প্রতিফলিত হয়ে এই যে প্রধান অক্ষ দিয়ে গমন করবে, প্রধান অক্ষের এফ বিন্দু দিয়ে গমন করছে। আবার আমি আরেকটা রেখা নেই, এটাও প্রধান অক্ষের সমান্তরাল যাবে, তারপরে এটি প্রধান অক্ষকে ছেদ করে এফ বিন্দুতে এটি গমন করছে। তাহলে এই যে পরস্পর আসে কোন বিন্দুতে এরা ছেদ করলো, এটা হলো এফ বিন্দু। তাহলে এই এফ বিন্দুকেই বলা হবে প্রধান ফোকাস। কি নাম বলা হবে? প্রধান ফোকাস। তাহলে তোমরা কিন্তু সংজ্ঞাটা এভাবেই দিবা যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসবে, তারপরে এটি প্রধান দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হবে, এরপরে এটি কি কোন বিন্দুতে যাবে? প্রধান অক্ষের ওপর এফ বিন্দুতে যাবে। তাহলে এফ বিন্দুটাই হবে হলো তোমার প্রধান ফোকাস। তুমি যদি খালি এরকম বিবরণ লিখে দাও, একেবারে ফুল নম্বর পাওয়া, বরংস এতে আরো স্যার খুশি হবে যে না, ও রেডিমেড না, ও নিজে বুঝে লিখছে এটি। কি সবাই এটি পারবা কিনা? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। এখন আমরা মোটামুটি পুরনো পড়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। গতদিন যেটা পড়াইছিলাম, আর লাস্ট আর দুটো সংজ্ঞা আছে, এটা হলো ফোকাস দূরত্ব আর ফোকাস তল। আমি এটা এই ছবির থেকেই দেখে দিই। এই যে ফোকাস দূরত্বটা কি? ফোকাস দূরত্ব হলো তোমার, একটু মোটা করে দেখাই, এই যে পি থেকে এফ বিন্দু পর্যন্ত দূরত্ব, এটার নামই হলো ফোকাস দূরত্ব। দেখো এইটুকু সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কারণ এই মেরু বিন্দু থেকে এফ বিন্দু পর্যন্ত মানে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে সংজ্ঞাটা মনে থাকবে তো? এখানে ছবি দেখাবা, এই যে মেরু বিন্দু থেকে তোমার কি এফ বিন্দু পর্যন্ত দূরত্ব। আর একটা আছে ফোকাস তল। ফোকাস তলের মানেটা কি? ফোকাস তল মানে হলো একটা পৃষ্ঠা, জ্যামিতিতে বলা হয় তল, আর আমরা সাধারণ ভাষায় বুঝি হলো পৃষ্ঠা। যে পৃষ্ঠা মানেই হলো তল। তাহলে আমরা একটু পৃষ্ঠাটা দেখি সবাই। এই যে এইরকম অপশনটাকে বলা হয় পৃষ্ঠা। যেমন আমি একটু এখানে, এটাকে বলা হয় হলো পৃষ্ঠা। এটা ফোকাসের মধ্য দিয়ে লম্বভাবে এই তলটা, তল বা পৃষ্ঠা আঁকানো হলো একদম খারাপ হবে। এই খারাপ ভাবে যে তলটা আঁকানো হচ্ছে সেটাকে বলা হয় হলো ফোকাস তল। তাহলে আমি আবারও বলেছি, ফোকাস তলের শর্ত কি? দুটো শর্ত। এটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে হবে, এক। 2 নম্বর হবে এই তল বা পৃষ্ঠাটা লম্ব হতে হবে। সবার মনে থাকবে এটা? হ্যাঁ স্যার। ফোকাস বিন্দুর মধ্য দিয়ে হবে আর ওটার সাথে লম্ব হবে। দেখো তোমরা সংজ্ঞাতেও কিন্তু এটাই লেখা আছে। ওই পাশে সংজ্ঞা দেখাচ্ছি, দেখো লেখা আছে ফোকাস তলের সংজ্ঞাটা তোমরা সবাই খেয়াল করো। সেখানে উল্লেখ করা আছে প্রধান ফোকাসের মধ্য দিয়ে হবে আর এটি লম্বভাবে তল কল্পনা করা হবে। এই সমতল মানে পৃষ্ঠা, লম্বভাবে ওখানে একটা পৃষ্ঠা কল্পনা করা।
তা আশা করি তোমাদের এই গত দিনের যে রিভিশন মূলক অংশটি সেটা ইনশাল্লাহ কমপ্লিটলি সবাই তোমরা বুঝতে পারছো। তো আজকে আমরা এরপরে নতুন পড়া ইনশাল্লাহ শুরু করব, সেটি হলো গোলীয় দর্পণের আরো বেশ কিছু অংশ। তো এটি আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ তোমাদের পরবর্তী সেশনে দেখাই দিচ্ছি।